পাঠক দর্শক বণিক বার্তা আপনাকে স্বাগতম। আজকে বিশেষ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আমরা আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আসন্ন বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্ন অনুসন্ধান করার চেষ্টা করব। স্যার, বণিক বার্তা আপনার স্বাগতম। এটা অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। এবার বাজেটে আপনারা কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছেন? এবার বাজেট দর্শনটা কি হচ্ছে? না, প্রথমত আমরা বাজেটটা যেটা মেইন সে হলো আমাদের স্টান্স, যেটা ভঙ্গিটা, যে আমরা একটা বাস্তবভিত্তিক একটা বাজেট করব। সম্পদের আমাদের সীমিত সম্পদ, এর মধ্যে একটা অ্যাম্বিশাস আমরা বাজেট করব না। বিরাট লিস্ট অফ প্রজেক্টস দিয়ে একটা বিরাট শপিং লিস্ট দিয়ে আমরা করব না, এবং প্রত্যাশা লোকদের জাগিয়ে তুলব না যে অতএব এই দিক একটা। সেকেন্ড হলো আমরা দর্শনটা হলো আমাদের বাজেটে, যে দর্শনটা আমরা চাচ্ছি একটা সমতা ভিত্তিক কল্যাণমুখী একটা রাষ্ট্রের দিকে যেতে। এতদিন আমরা দেখেছি গ্রোথ গ্রোথ কথাবার্তা বলেছি, গ্রোথ হয়েছে, কিন্তু গ্রোথের ফলটা লোকজন পায় না। তারপরে কল্যাণমুখী তো হয় নাই, কারণ কিছু কিছু সেক্টর আছে, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং ইভেন এমপ্লয়মেন্ট এবং যুবকদের শিক্ষার ব্যবস্থা বৈষম্য যেটা হয়েছে, এইগুলির দিকে আমরা চেষ্টা করছি একটু নজর দিতে, যাতে আসলে ট্রুলি একটা উন্নয়নশীল দেশে যেটা এইটা। এই প্রেক্ষিতে আমরা সন্তোষ, আমাদের যে সম্পদ আছে দেশীয় সম্পদ, বাইরের থেকে আমরা ঋণ এবং অনুদানের যেটা সেটা আমরা চেষ্টা করছি। এটা হলো মেইন। আমরা দেখছি যে সংকোচনমূলক একটা বাজেট। আমরা এডিপিতেও দেখছি যে শিক্ষা ও স্বাস্থ্যে কিছুটা বরাদ্দ কমছে। তাহলে কি বাজেটে আমরা শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ কম দেখব? একই সঙ্গে আমরা দেখতেছি যে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা দিতেছেন। তো একটা দিক থেকে কিছু জায়গায় বাজেট সংকোচন হচ্ছে, আবার আমরা সরকারি কর্মকর্তাদের যে বেতনাদি বা মহার্ঘ ভাতা বাড়ানোর একটা ঘোষণা দিয়েছেন। এই বিষয়টা কিভাবে দেখতেছেন? না, প্রথমত আপনি যে বললেন যে আমরা হয়তো বাজেট অ্যালোকেশন যেটা করব, ডেফিনেটলি আমরা তো কতগুলো ভৌত অবকাঠামো, তারপর আমরা যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো করব। মানে অ্যাবসোলিউট ফিগার যদি দেখেন মনে হবে কম, কিন্তু যখন আমরা আমাদের যে সীমিত হিসেবে যেটা করবে, শিক্ষা স্বাস্থ্য কিন্তু সাফার করবে না, আইটিও না। এটা ট্রু। যদি আমি জিডিপির রেশিও ধরেন অন্য দেশের তুলনায়, গতবারের তুলনায়, কিন্তু আমার তো ইটসেলফ বাজেটের পরিচালনার বাজেটের আকার ছোট এবং বার্ষিক উন্নয়ন প্রকল্প আকার ছোট, সেটা দেখলে কিন্তু আমরা কমবে না ওদের। এইটা একটা। দ্বিতীয়ত, আমরা এর আগে দেখেছি অনেক অর্থের আপনার করেছে, সেগুলো সদ্ব্যবহার হয় নাই। প্রথমত একটা হলো প্রকল্প বা অন্য জিনিসগুলো সঠিকভাবে আপনার বাস্তবায়ন হয় নাই, কষ্ট বাড়ানো হয়েছে, সময় বেড়েছে, করাপশন বেড়েছে। অতএব ওইগুলো নিয়ে যদি আগের বাজেটটা কম্পেয়ার করে, ঠিক হবে না। আমরা এই বাজেটটা চাচ্ছি বাস্তবায়নযোগ্য এবং খুব অ্যাম্বিশাস না, কারণ সেই দিক দিয়ে আসল যে টাকাটা যেটা হবে, সেই যাতে সার্বিকভাবে অন্য সময় কম হবে না। আগের কয়েকটা বাজেট আমরা দেখতেছি যে বড় বড় মেগা প্রকল্পে বরাদ্দ বেশি রাখা হতো। এবার আমরা কেমন মেগা প্রকল্প দেখব? ওই সেন্সে মেগা প্রকল্প কম দেখবে, ওটা আধিক্য কম হবে। মেগা প্রকল্পের আগে যেটা ছিল, পদ্মা ব্রিজ, তারপর আবার পদ্মা ব্রিজ ওই পাশে একটা রেল লাইন বানালেন, বিরাট, যেটা অপ্রয়োজনীয় ছিল। টানেল বানালেন, আরও বড় বড় রাস্তা বানালেন, কিছু রাস্তা এখন শেষ হয় নাই, মেট্রো রেল বানালেন। এর মধ্যে যেটা আমরা করবো যোগাযোগে, ডেফিনেটলি আমরা ওই বিরাট বিরাট আবার রূপপুর প্রজেক্ট $13 বিলিয়ন, অত প্রজেক্টে আমরা যাব না। আমরা যেটা করছি যে মেগা ওই লোক দেখানো বিরাট যেমন পায়রা প্রজেক্ট বন্দর একটা আমরা করে দিয়েছি, ওটা তো আমরা রিটার্ন এখনও পাচ্ছি না আমরা। তা আমাদের যে প্রজেক্টগুলো হবে, কিছু কিছু হবে 1 বিলিয়ন 2 বিলিয়ন, একটা মেট্রো লাইন করতে 2 বিলিয়ন লাগে, তারপর বে টার্মিনাল আছে 1 বিলিয়ন 1.5 বিলিয়ন লাগবে, সেগুলো লাগবে। মাথার উপরে আমরা প্রজেক্ট করেছি এর আগে। অতএব সেই সেন্সে আধিক্য কম হবে। আমরা চেষ্টা করব যেসব প্রজেক্ট দ্রুত আমরা করতে পারি, যাতে আর্থসামাজিক কাঠামো আবার লোকের জীবনযাত্রার মান উন্নয়নের ইচ্ছা করে, সেটা দিকে নজর দেবো বেশি। আরেকটা জিনিস যেটা ইমপ্লিমেন্ট করার জন্য মনিটর হিসেবে করা যায়, আর একেবারে বাইরের সাহায্যে, বাইরের পরামর্শ নিয়ে কাজ করবো। বাইরের সাহায্য তো আমরা নেব, কিন্তু পরামর্শ নিয়ে কাজ করবো, সেটা আমরা আস্তে আস্তে কমাতে চেষ্টা করবো।
সেই সেন্সে ওই মেগা প্রজেক্ট বা অনেক সময় আমরা মনুমেন্ট বলি, মনুমেন্ট প্রজেক্ট, স্মৃতিসৌধের মতো একটা স্মৃতিসৌধ মানে ওই সেন্সে বানায় লোকজন বলে এইটা অনেক কর্ণফুলী টানেলের অবস্থা দেখেন, এটা করে পায়রা বন্দর একটা দেখেন কী করেছে পায়রা বন্দর, কারণ ড্রেজিং করতে লাগবে কয়েকশো কোটি টাকা প্রত্যেকবার, সেইগুলোতে আমরা যাচ্ছি না। এই জন্য আমাদের যে এডিপিটা রিলেটিভলি গতবারের চেয়ে একটু আপনার কম। স্যার, বিবিএস এর সাম্প্রতিক আমরা পরিসংখ্যানে দেখলাম যে দেশে বেকারের সংখ্যা 27,30,000। তো আমরা দেখতেছি যে জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল কাজে ন্যায্য সুযোগ বা সমতাপন্ন সুযোগ। আমরা এই বেকার জনগোষ্ঠীর জন্য আমরা এই বাজেটে আমরা কি দেখতে পারি? আমাদের মেইনটা প্রথমত হবে যে আমরা অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এবং ব্যবসাতে প্রাইভেট সেক্টরে আমরা চাচ্ছি, এবং ব্যবসা বাণিজ্য বাড়লে, প্রাইভেট সেক্টর বাড়লে লোকের এমপ্লয়মেন্টের জেনারেশন হবে, লোকের আয়ের সংস্থান হবে, এটা একটা দিক। সেকেন্ড হলো আমাদের এডুকেশন সেক্টরে কিছু কিছু স্কিল ডেভেলপমেন্ট তেমন না, আছে কিছু লোয়ার স্কিল, একেবারে ওই যে ভিটিআর পলিটেকনিক আছে মিড লেভেল, কিন্তু আমাদের যেটা শ্রমিকরা বাইরে যাচ্ছে এরা কিন্তু একেবারে আনস্কিল। আমরা এখন চেষ্টা করবো যে ওই স্কিল ডেভেলপমেন্টটা করবো। আরেকটা হলো ডিজিটাল জগতে ডিজিটালাইজেশনের জন্য বিভিন্ন জায়গায় সেবার মানটা উন্নয়ন করতে। তো এইটা এটা আর কর্মসংস্থান একটা দিক হলো এই যে লোকাল প্রজেক্টগুলো যে বললাম আমি, এই লোকাল প্রজেক্টগুলো বেশিরভাগই হবে লোকালি বেজ ইমপ্লিমেন্টেশন। বিরাট একটা প্রজেক্ট করলাম, বাইরের থেকে কনসালটেন্ট আসলো, বাইরের থেকে বড় বড় যন্ত্রপাতি আসলো, এমপ্লয়মেন্ট তো হয় না। পদ্মা ব্রিজ যেমন, এটা কয়জন লোক এমপ্লয়মেন্ট হয়েছে, বেশিরভাগ তো হলো বাইরের বড় বড় আপনার ক্যাটার এসে বড় বড় যন্ত্রপাতি। তো এইটা দিয়ে আমাদের বেশি নজর থাকবে। আর বৈষম্যটা কমাবার জন্য আরেকটা উপায় হলো যে আমরা তো এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য বিভিন্ন প্রোগ্রাম, তো সাথে সাথে আরেকটা জিনিস সেলফ এমপ্লয়মেন্ট, তরুণদের ব্যবসাতে আকৃষ্ট করা, এবং এটার মেন কন্ডিশনটা হলো প্রথমত অর্থের সংস্থান, দ্বিতীয়ত হলো রেগুলেটরি ইস্যু। এই যে জমানত দিয়ে টাকা আনো সে তরুণরা পারবে না। আমরা এটা এখন চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের থ্রুতে যে সিএসএমইটা যেন আরও বেশি প্রমোট করা যায়, কর্জিয়ার স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তার মধ্যে এসএমই ফাউন্ডেশন, আমরা পিকেএসএফকে আবার নতুন করে কতগুলি প্রজেক্ট দেওয়া হচ্ছে। ওইটা তো একদিকে হবে কি, যতই আপনি কর্মক্ষেত্রটা বাড়াবেন ততই কিন্তু লোকের সুযোগ হবে। আরেকটা জিনিস লক্ষ্য করবে, গত রিজিমগুলিতে ব্যবসায়ী, ব্যাংকার, পলিটিশিয়ান একই লোক এবং কয়েকটা হাতে, যখন আর বড় বড় এগুলি যখন থাকে সব অর্থ আয় করে তারাই, খরচ করে তারাই, কন্ট্রোল করে। যখন আমি সেটা ওপেন করে দেব, ছোট ছোট লোকরা আসবে, তখন যতই বেশি আপনার লোকরা আসবে কম্পিটিশনটা বেটার হবে, কোয়ালিটি বেটার হবে, তখন কিন্তু লোকের সাথে সাথে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে। স্যার, আমরা যেটা বলতেছিলাম যে বিবিএস, ব্যানবেস ও বিভিন্ন সরকারি উপাত্ত নিয়ে ডাটার কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। ডাটা নিয়ে একটা অনাস্থাও আছে যে এটা সঠিক তথ্যর অভাবে আমরা অনেক সময় সরকারি বেসরকারি জায়গায় সঠিক সিদ্ধান্ত প্রলম্বিত হয়, বাধাগ্রস্ত হয়। আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলো ডাটা কোয়ালিটি উন্নয়নে আপনারা কী স্টেপস নিয়েছেন, বিবিএস, ব্যানবেস বা অন্যান্য? না, মোটামুটি কিন্তু আমরা এখন যেটা চেষ্টা করছি ডাটা কোয়ালিটিটা, গভর্নমেন্ট সেক্টরের ডেটাটা আমরা মোটামুটি চেষ্টা করছি যাতে আমাদের বাজেট করতে হলে, আমাদের ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্কটা করতে হলে বাজেটটা এসে লাগে। এর আগে কিন্তু একটু ডিসক্রিপেন্সি হল, এক্সপোর্ট ডেটা, ইপিবি এক ডাটা বলছে, বাংলাদেশ ব্যাংক এক ডাটা বলছে, আপনারা জানেন এটাকে রিকনসিডার হয়েছে, এটা দিনের পর দিন এটা ছিল। সেকেন্ড হলো ইনফ্লেশনের ডেটা, ইনফ্লেশন ডেটা বাজার ইসে করে সার্ভে করে বলছে, এবং ইনফ্লেশনের ডেটাটা আসার পরে পলিসি মেকার যারা বিবিএস তারা এতটা ছিল স্বাধীন না, তখন উপরে থেকে প্ল্যানিং মিনিস্টার বা মিনিস্টার বলে এই করো। এখন যেটা হচ্ছে নতুন একটা ইসে করেছে, যেটা ডোনাররা বলছে তোমরা এখন নতুন করে যেটা হচ্ছে যে একটা কমিটি থাকবে, যাচাই বাছাই করবে, এটাতে কোনো সচিব বা অ্যাডভাইজার কোনো হস্তক্ষেপ করবে না, ওরা পাবে। এই জন্য দেখবেন আমরা ইনফ্লেশন ডেটা যখন আসছে আমাদের কাছে আসে, আমরা ওটাকে কিছু ইসে করি না, এটা একটা। আর দ্বিতীয় হলো আমাদের সার্ভে সিস্টেমটা আরও ডেভেলপ করা। বিবিএসের লোকজন সার্ভে করছে, কিছু আগে এন্টারপ্রাইজ সার্ভে করলো, হাউস হোল্ড এক্সপেন্ডিচার সার্ভে করে, এগুলি কোয়ালিটিটা একটু বাড়ানো আর আরও ফ্রিকোয়েন্টলি করা। আমাদের এইচএস ডাটা আসে 4-5 বছর পরে, এটা ঠিক না, তাই না? ওখান থেকে তো আমাদের ইনফ্লেশন ডেটা আসে,
কস্ট অফ এসে লিভিং ইন্ডেক্স এগুলো আছে, সেটা আরেকটু বাড়ানো। এই জন্য আমাদের দক্ষতার জন্য একটু দরকার, ট্রেনিংয়ের জন্য দরকার, প্লাস সিস্টেমটাকে আরও কম্পিউটারাইজ করা। এই যে হাতে ইসে করে প্রসেস করে, কম্পিউটারাইজ হলে দ্রুত আমরা ডেটাগুলি ইসে প্রসেসড হবে, আর দুটো আমাদের হাতে আসবে। এটা একটা মেজর ইস্যু আমাদের। স্যার, দেশীয় বিনিয়োগও আমরা দেখতেছি যে দীর্ঘদিন ধরে কম। অনেক ব্যবসায়ীরা বলতেছেন যে আমরা দেশীয় বিনিয়োগ যদি বাড়াইতে না পারি, বিদেশি বিনিয়োগও আসবে না। সো এই দেশি বিদেশি বিনিয়োগ আমরা শক্তিশালী করতে এই বাজেটে আমরা কি দেখতে পারবো? একটা ট্রু যে দেশীয় বিনিয়োগ যদি কম হয়, বিদেশে রাখতে হবে। তার কারণটা হলো দেশের লোকজন যেমন বিজনেস এনভায়রনমেন্ট, রেগুলেটরি সেগুলো দেখে, আইনের বাধ্যবাধকতা, তারপর কনফ্লিক্ট রেজলিউশন, ল্যান্ড অ্যাকুইজিশন, এগুলো তো দেখে তো। এবং লাইসেন্স পাওয়া কত সময় লাগে, অনুমোদন পাওয়া, বিদেশে ওইটাই দেখে। মেন রোড এখন এই জিনিসগুলো দ্রুতায়ন করা, যেমন লাইসেন্স নিতে হলে আপনার 10 জায়গায় যেতে হবে, ক্লিয়ারেন্স নিতে হবে, এইগুলি আমরা চেষ্টা করছি যথেষ্ট। এবং বিডাও চেষ্টা করতে, ওয়ান স্টপ সার্ভিস। আপনারা যারা এখন আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করেছি, যেটা 2008 থেকে করার কথা ছিল, সেখানে আপনার রেগুলেটরি সংস্থা যেগুলো আছে সেগুলো ওখানে লিস্টিং হবে, এবং ব্যবসায়ীরা কিন্তু একটা উইন্ডোতে বুঝতে পারবে যে কোথায় টাকা দিচ্ছে, চালান জমা দিচ্ছে। এটা একটা ডিজিটালাইজেশন একটা ব্যাপার। অতএব এই জন্য আমরা আরেকটা জিনিস হলো অর্থের সংস্থা। অর্থের সংস্থা না হলে তো বিদেশের আসবে না, বাইরের আসবে না। এই জন্য শুধু ব্যাংক না, আমরা পুঁজিবাজারটা, আনফর্চুনেটলি পুঁজিবাজারটা আমরা এখন উন্নত করতে পারিনি, কিন্তু ওই প্র্যাকটিসের কালচারও ছিল না, সবাই ব্যাংকে যেত। আমরা এখন এনকারেজ করছি ব্যাংকে যেতে হবে, সেজন্য তাদের অ্যাকাউন্টিং সিস্টেম উন্নতি করতে হবে, এবং ওটা যদি ডেভেলপ করতে পারি আমাদের ক্যাপিটাল শর্টফল কিন্তু অনেক কম হবে। কারণ ওরা যারা শেয়ার হোল্ডার, ওরা রিস্ক নেবে, প্রফিট হলে ওরা প্রফিট নেবে, আর ব্যাংকের উপরে থেকে চাপ কমবে, ডিপোজিটের টাকাটাও রিস্ক কমবে। অর্থাৎ তখন তো ব্যবসায়ীরা যাবে। আর সবচেয়ে হয় কি, বড় বড় ব্যবসা করতে হলে, লং টার্ম ফাইন্যান্স করতে হলে পুঁজিবাজার দরকার। ব্যাংক কিন্তু অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট করতে পারে না। আমরা তো মিড টার্ম ডিপোজিট নেই, লং টার্ম দিতে চাই, তখন ডিফিকাল্ট হয়। এছাড়া আমাদের ইকোনমির আকারের তুলনায় আমাদের পুঁজিবাজারটা সেই অনুযায়ী সম্প্রসারিত হলো না কেন? এখন কি চ্যালেঞ্জগুলো ফেস করতেছেন পুঁজিবাজারে? এটা পুঁজিবাজারের মেইন জিনিস হচ্ছে যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, একটা রেগুলেশন ছিল কিন্তু এনফোর্স করা হয়নি। এটা বিভিন্ন করাপশনের জন্য আতাতের মধ্যে কয়েকটা বিভিন্ন শ্রেণীর লোক আর ইনসাইডার ট্রেডিং হয়েছে বেশি, মানে ম্যানেজাররা শেয়ারের দাম বাড়িয়ে দিতে, ওরা বিক্রি করে বেড়ে গেছে, তখন অন্যেরা বিপদে পড়ছে। এখনও সেটা করছে। তার মধ্যে ফ্লোর প্রাইস দিয়ে দেওয়া হলো, ভ্যাকসিন করেছেন, আরও কয়েকটা ছিল, উঠে ফেলা। ফ্লোর প্রাইস মানে কি, নামছে কিন্তু বিক্রি করতে পারবেন না, এটা সালমান আমাদের কাজটা দিয়েছে। এইটা একটা। আর সেকেন্ড হলো, আমরা অনেকে ইরেগুলার কাজ করেছে ভেতরে ভেতরে, এবং এখানে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের লোকজন জড়িত। এর আগের চেয়ারম্যানের কথা শুনেছিলাম না, সে ফেভার করতো বড় বড়দেরকে, ওরাই সব কুক্ষেগতা করেছে সব। যেমন আমরা 3,000 কোটি টাকা সুকুক বন্ডের টাকা আইসিবি থেকে নিয়ে নিছে। তো এইগুলো করে শুধু একা না, যে দেখলাম কি এক ভদ্রলোক কোঅপারেটিভ সোসাইটি কী ছিল, সে বলে 100 কোটি টাকা বানিয়েছে। এইগুলো তো আপনার তাদের শেয়ার মার্কেটের লোকজন আস্থা কমে গেছে, ক্ষতি হয়েছে। কারণ মূল চ্যালেঞ্জ করে একটু শৃঙ্খলা ফিরে আনা। আর এখন আমাদের চ্যালেঞ্জ, আমরা যেটা বলছি, নতুন আইপিও আনা। আইপিও কিন্তু বেশি নাই, ভালো বেশিরভাগ আপনার বাংলাদেশ অক্সিজেন, ইউনিলিভার, এই গ্রামীণ ফোন, এই কয়টা, এটা প্রসারিত না করলে ডিফিকাল্ট হবে। এই জন্য আমরা চেষ্টা করছি, তাদের সাথে নেগোসিয়েট করছি। প্রাইভেট কোম্পানির বেশি, কিছু কিছু গভর্নমেন্ট কোম্পানি আছে, পিজিসিএল আছে, ইউনিলিভার আমাদের শেয়ার আছে, এগুলো আমরা চেষ্টা করি বাইরে নেওয়ার জন্য। অর্থাৎ এইটা আরেকটা দিক নতুন আনা। আর থার্ড যেটা হলো যে রেগুলেটরি সে রেজিস্ট্রেশন, ক্লিয়ারেন্স পাওয়া, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলা হয়েছে যাতে দ্রুত করো, আগের মতো যেন অনেক দীর্ঘসূত্রে না থাকে। কারণ একজন যখন আইপিওতে আসবে, তার কিন্তু ব্যালেন্স শিট ঠিক করতে হবে, হিসাব ঠিক করতে হবে, তারপর তার কোম্পানিকে অ্যাট্রাকটিভ করার জন্য তার অ্যাটলিস্ট পারফরমেন্স ভালো করতে হবে, তারপর লোক আসবে। তারপর সেইগুলি যদি করার সময়, করার পর যদি এসে দেখে যে ইনসাইডার ট্রেডিং হচ্ছে, ম্যানিপুলেশন হচ্ছে, তখন তো তার জন্য ক্ষতিকর, কারণ সে অর্থ ব্যয় করে আসছে, তো কোম্পানি দাঁড় করি। এইটা আমরা চেষ্টা করি তাড়াতাড়ি করে। আমরা স্বীকার করি পুঁজিবাজারটা ডেভেলপ না করলে কিন্তু আমরা
ক্যাপিটাল হিসেবে পাবো না। স্যার আমাদের আরেকটা কনসার্নের জায়গা ছিল যে আমাদের কর জাল সম্প্রসারিত হয় নাই এবং কর আহরণ বাড়ে নাই। আপনারা সম্প্রতি এনবিআরকে বিলুপ্ত করে এটাকে 2টা বিভাগ করলেন। এর ফলে কি আমরা ট্যাক্স জিডিপি রেশিওতে আমরা ইতিবাচক প্রভাব দেখব? নিশ্চয়ই প্রথমত আমরা ট্যাক্স এনিমেকে দুভাগ করেছি, কারণ আপনি দেখবেন যে পলিসি করে তারা আবার ইমপ্লিমেন্টেশন। পলিসি ইমপ্লিমেন্ট হয়ে কি একটা ল্যাক অফ ট্রান্সপারেন্সি গভর্নেন্স। যে পলিসি করে তারা এসআরও করে, এসআরও আবার বাদ দেয়, কিন্তু এটা তো তাদের সুবিধা মতো, ব্যবসায়ীরা কিন্তু সাফার করে। অতএব আমরা একটা আলাদা করছি। আর তো ডেফিনেটলি পলিসি যারা করে চিন্তা ভাবনা করে রেট অফ রিটার্ন দেশে ইকোনমি এটা করবে, আর ইমপ্লিমেন্টেশন যারা করবে তারা তো কারেক্ট করবে। এটা একটা দিক। আর সেকেন্ড হলো এনবিআর যে এতদিন পর্যন্ত যে ট্যাক্স সেটা হয়, চালান জমা দেয় যায়, এর বাইরে আদান প্রদান হয়। অর্থাৎ লোকজন ব্যবসায়ীরা যারা ম্যানেজ করে তারা লাভ হয় দেশের ক্ষতি। একেবারে ভ্যাট তো পৃথিবীর অন্য দেশে আপনি কিনতে যাবেন অটোমেটিক্যালি রিসিপ্টের মধ্যে ভ্যাট চলেই আসবে, কিন্তু সেটা নাই। এবং সেটা আপনার অটোমেটিক ভেন্ডিং মেশিন যে বহুদিন চেষ্টা করে সেটা হয় না, সেটা আলাদা। ওগুলি করলে, আর সবচেয়ে বড় হলো ডিজিটালাইজেশন। আপনি ডিজিটালাইজেশন করলে কিন্তু তখন করাপশন কম হবে। এইবার যেমন 15 লক্ষ ট্যাক্স, এটা কারণ তাকে তো আর ট্যাক্স অফিসে যেতে হবে না। যদি অডিট দু একটা করে ওটার মধ্যে যাবে, সে দিয়ে দিছে, কিন্তু হাতে হাতে দিলে হয় কি, দিলেন তখন বলে আরে আপনি এবার ট্যাক্স আরও বেশি হওয়ার কথা, তখন আপনি চিন্তা ভাবনা করেন। এইটা আমরা এই জন্য কিন্তু এনবিআরের লোকজনের যে খুব একেবারে ওরা বলে যে আমরা করে ফেলবো করবো, আমরা বলছি না, এটা আধুনিক হিসেবে করলে কিন্তু সবার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, ব্যবসায়ীদের জন্য। স্যার আমাদের বাজেটের একটা জিনিস হচ্ছে যে আমরা দেখা গেছে 80% হয়তো বা কাজে লাগে, মানে 20% এফিসিয়েন্সি এনশিওর করা যাচ্ছে না। এবার কি আমরা আশা করতে পারি বাজেট শতভাগ এফিসিয়েন্টলি মানে কার্যকর হবে? সেটা একটা গোল থাকবে, কারণ আমাদের যে টাকা পয়সা যেটা আমরা এখন নিচ্ছি ধার, আমাদের ডেট সার্ভিসিং লায়াবিলিটি সাস্টেনেবিলিটি, এটা আমরা দেখতে হবে। নিয়ে চললাম, ইউটিলাইজ করতে পারলাম না, এটা একটা। দ্বিতীয়ত আমরা অর্থে যদি সদ্ব্যবহার না করি, সেটা প্রজেক্টের গুণগত মান, পিরিয়ডটা হ্যাম্পার হয়। এবং যার সার্ভিস পাওয়ার কথা পাচ্ছে না, যেটা আমাদের হয়েছে ইলেকট্রিসিটিতে বলেন, গ্যাস ডেভেলপমেন্ট বলেন, বা অন্য ব্যাঙ্কিং সেক্টরেই বলেন। অর্থাৎ এটাকে আমরা ইনশিওর করতে পারি, টাইমলি করা। বাট ইটস নট এন ইজি টাস্ক। এখানে সবচেয়ে বড় হলো কোঅর্ডিনেশনটা। একটা প্রজেক্ট করতে হলে সে প্ল্যানিং কমিশন অ্যাপ্রুভাল তো পরে, এর আগে মিনিস্ট্রি, এজেন্সি, মিনিস্ট্রি থেকে তারপর ডিপিস হবে, ডেভেলপমেন্ট ক্রেডিট, সে তারপর এগুলি করবে, তারপরে যায়। এগুলি কিন্তু অনেক দীর্ঘ সত্যি